প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমাদের অনলাইনের যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো দেখে তোমরা উপকৃত হচ্ছ। আজই তেমনিভাবে আমি গৌরপদ মণ্ডল, সহকারী শিক্ষক বিজ্ঞান, নজরুলনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে তোমাদের সামনে নতুন একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা খাতা কলম নিয়ে আমার সঙ্গে শুরু করবে। তো আমরা প্রথমেই দেখব যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেখানে আমি দুটো মৌলের নাম লিখছি। আমরা আজকে নবম শ্রেণীর রসায়নের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। নবম শ্রেণীর রসায়ন চতুর্থ অধ্যায়। তো সেক্ষেত্রে সোডিয়ামের লিখলাম আমি, এর পারমাণবিক সংখ্যা 11, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। এখন প্রশ্ন হচ্ছে, এই যে দুটো মৌল লিখেছি, এই দুটো মৌল এর ধর্ম কি, এর বৈশিষ্ট্য কি, এর কোথায় কিভাবে পর্যায় সারণীতে অবস্থান। যে কোনো দুটো মৌল দেখলে বা কোনো মৌল দেখলে আমরা সঙ্গে সঙ্গে বলতে পারি না যে এটার ধর্ম কি, এটা ধাতু, অধাতু, গ্যাসীয়, কোন ধরনের মৌল। তো সেক্ষেত্রে আমাদের একটা সুবিধা আছে যে আমাদের একটা বিজ্ঞানীরা বিভিন্ন নিরলস চেষ্টা করে আমাদের একটা পর্যায় সারণী 158টি মৌলকে পর্যায় সারণীতে অন্তর্ভুক্ত করেছেন। এবং সেই পর্যায় সারণীতে আমরা জানি 7টি পর্যায় এবং 18টি গ্রুপ আছে। তো আমরা দেখো এখানে সোডিয়াম লিখেছি, সোডিয়ামের একটা ধাতু না অধাতু, ক্লোরিন একটা ধাতু, অধাতু না গ্যাসীয়, এটা বোঝানোর জন্য আমাদের পর্যায় সারণী আছে, কিন্তু সেই পর্যায় সারণীতে কোথায় বসবে এটা নির্ণয় করার জন্য একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতির নাম কি তোমরা বলতে পারবে? অবশ্যই তোমরা একটু চেষ্টা করলে বলতে পারবে। সেই পদ্ধতির নাম হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস থেকে আউটগোয়িং নীতি অনুসরণ করে বা এই নিয়ম অনুযায়ী আমরা পর্যায় সারণীতে কোন মৌলের কোথায় অবস্থান সেটা নির্ণয় করতে পারি। আজকে আমরা পর্যায় সারণীতে কোন মৌলের অবস্থান নিয়ে আলোচনা করব, কোথায় বসে। তো সেক্ষেত্রে তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। মৌলের অবস্থান নির্ণয়। ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, এই বিষয়টা নিয়ে আমরা আজ আলোচনা করব। তো সেক্ষেত্রে প্রথমে আসে পর্যায় সারণীতে আমাদের কয়টি পর্যায় আছে এবং কয়টি গ্রুপ আছে সেটা আমরা করব। আমরা জানি 7টি পর্যায় আছে আর 18টি গ্রুপ আছে। আমরা এবার কি করব, যে পর্যায় নম্বর বের করার নিয়মটা দেখব। পর্যায় নম্বর বের করার নিয়ম। পর্যায় নম্বর বের করার নিয়মের ক্ষেত্রে আমাদের প্রথমে ইলেকট্রন বিন্যাস হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি বলা হয়। সেক্ষেত্রে আমরা যদি এখানে সোডিয়াম আমরা লিখেছিলাম সোডিয়াম, তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা পারমাণবিক সংখ্যা জানি সোডিয়ামের 11। সেক্ষেত্রে আমরা জানি কি 1s2 2s2 2p6 3s1। আমরা জানি যে এখানে দেখো দুটো 2 2 4টা 6টা 10টা আর 11টা ইলেকট্রন হয়ে গেছে। তো এর থেকে আমরা কি দেখতে পারি যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোন মৌলের সর্ববহিষ্ঠ সর্বশেষ প্রধান শক্তি স্তরে, এই 3টা প্রধান শক্তি স্তর, সর্বশেষ প্রধান শক্তি স্তর এর
নম্বরই সেই মৌলের পর্যায় নম্বর। তাহলে উপরের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাই সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3 নাম্বার শক্তি স্তরে গিয়েছে, প্রধান শক্তি স্তর। তাহলে দেখো, তাহলে সোডিয়াম কোন পর্যায়ে? তৃতীয় পর্যায়ের মৌল, তৃতীয় পর্যায়ের মৌল। সোডিয়ামের সর্বশেষে 3 নাম্বারটাই গেছে বলে এটা তৃতীয় পর্যায়ের মৌল। তেমনি ভাবে আমরা যদি দেখি কার্বন, কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। তাহলে এটা কি হবে? 1s2 2s2 চারটা হলো 2p2, তাহলে 6টা হলো। দেখো তাহলে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটা, এই দুটো ইলেকট্রন গেছে কোন জায়গায়? 2p তে। তাহলে কার্বনের কি হবে? কার্বনের কোন পর্যায়ের মৌল এটা? দ্বিতীয়তে গেছে বলে এটা দ্বিতীয় পর্যায়ের মৌল, পর্যায়ের মৌল। তাহলে আমরা কি জানলাম? পর্যায় বের করার সময় আমরা দেখব ইলেকট্রন বিন্যাস থেকে, ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান শক্তি স্তরে যে প্রধান শক্তি স্তরে ইলেকট্রনটা যাবে সেইটাই হবে সেই মৌলের পর্যায় সংখ্যা। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সোডিয়ামের 3 নাম্বারে গিয়েছিল প্রধান শক্তি স্তরে, এই জন্য ওর তৃতীয় পর্যায়ের মৌল। কার্বন গিয়েছে হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, এই জন্য এটা দ্বিতীয় পর্যায়ের মৌল। এখন আমরা বের করব এখান থেকে গ্রুপ নির্ণয় করার পদ্ধতি। গ্রুপ নম্বর নির্ণয় করার পদ্ধতি, গ্রুপ নম্বর নির্ণয় করার পদ্ধতি। গ্রুপ নম্বর নির্ণয় করার পদ্ধতির ক্ষেত্রে আমরা কয়েকটা নিয়ম দেখতে পারি। সেক্ষেত্রে প্রথম যে নিয়মটা হবে সেটা হচ্ছে যে কোন এসে গেছে সর্বশেষ প্রধান শক্তি স্তরে। যেমন আমরা যদি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা গ্রুপ সংখ্যা, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা 12, সেক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2। তাহলে দেখো এখানে কোন অরবিটালে গেছে? প্রধান শক্তি স্তর এখানে 3, কিন্তু প্রধান শক্তি স্তরের পরে ইলেকট্রনটি s অরবিটালে গমন করেছে। 3 একটাই মাত্র আছে, s অরবিটাল। তাহলে s অরবিটালে যে ইলেকট্রন সংখ্যা সেটাই হবে ম্যাগনেসিয়ামের গ্রুপ সংখ্যা। তাহলে s অরবিটালে কয়টি ইলেকট্রন আছে? s অরবিটালে অরবিটালে দুটি ইলেকট্রন আছে, দুটি ইলেকট্রন আছে। তাই ম্যাগনেসিয়ামের গ্রুপ সংখ্যা হবে পর্যায়ক্রমে গ্রুপ 2 তে। 18টি গ্রুপের মধ্যে 2 তে, মানে এটা হচ্ছে মৃৎক্ষার ধাতু হিসেবে এটা গণ্য হবে। সোডিয়ামের একটা ছিল, তাই ওটা হচ্ছে ক্ষার ধাতু হিসেবে গণ্য হয়েছিল। প্রথম নিয়মটাই হচ্ছে আমাদের এই s অরবিটালে যে মৌলটা যাবে তার ইলেকট্রন সংখ্যাই হবে তার গ্রুপ সংখ্যা। এরপরে আমরা 2তে যদি দেখি, সেক্ষেত্রে sp অরবিটালে ইলেকট্রন সংখ্যা যদি s আর p অরবিটালে গমন করে, তাহলে বুঝতে হবে তার গ্রুপ সংখ্যা কি করব? sp অরবিটালে গমন করলে তার সাথে আমরা 10 যোগ করব। sp অরবিটালে গমন করলে 10। যেমন দেখো অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস, এর পারমাণবিক সংখ্যা 13, তাহলে 1s2 2s2
2p6 3s2 3p1 এ পর্যন্ত 10টা। তারপরে আছে এখানে কয়টা আছে, sp তে আছে দুটো আর এই দুটো আর একটা, মোট কয়টা, 3টা যোগ করলে 3টা। তাহলে sp তে যদি দুটোর বেশি ইলেকট্রন থাকে কখনো, মানে p তে যদি যায়, তৃতীয় শক্তির অরবিটালে যদি sp তে ইলেকট্রন যায় তখনই আমরা তার সাথে 10 যোগ করব। সহজ কথা বলে যদি কোনো দুটোর বেশি ইলেকট্রন থাকে, দুটো থাকলে তো তখন s এ যাবে, p তে আর যাবে না। তাহলে দুটোর বেশি গেলে তখনই সেটা p তে যায়, তাহলে তার সঙ্গে আমরা 10 যোগ করব। তোমরা একটা জিনিস ভাবো, sp আমরা যদি বলি s অরবিটাল p অরবিটাল, s আর এখানে একটা p লিখি, তো সেই ক্ষেত্রে sp তে দেখো sp, তো সেই ক্ষেত্রে sp সাহেব যখন থানায় আসেন তখন থানায় একটা তার প্রভাব বেড়ে যায়। বুঝতে হবে sp সাহেব এসেছেন, তাকে 10% বেশি করতে হবে, সম্মান বা করতে হবে, মানে সবাই ভয় পায় আর কি 10% অন্যান্য ইসের সাথে থেকেও। তাহলে sp যখন আসবে মনে করতে হবে sp সাহেব এসেছেন, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, তো সেক্ষেত্রে তখন তার সাথে আমরা sp আসলে 10 যোগ করব। তাহলে অ্যালুমিনিয়ামের সর্বশেষ কয়টা আছে, অ্যালুমিনিয়ামে এসে আছে 2টা, p তে আছে 1টা, আর তার সাথে যোগ করলাম 10, তো সেক্ষেত্রে কত হলো, 13। তাহলে অ্যালুমিনিয়ামের গ্রুপ কত, অ্যালুমিনিয়ামের গ্রুপ সংখ্যা বা নম্বর 13তে অবস্থিত। 18টি মৌলের মধ্যে 13, এরাও ধাতু হিসেবে গণ্য। এরপরে আমরা যাব আরেকটাতে, দেখো আমরা 3 নম্বরে দেখব। 3 নম্বরে যে 3 নম্বর সাধারণত কোনো শক্তি স্তরে, উপশক্তি স্তরে অরবিটালে s এর আগে যদি d থাকে, s এর আগে কি থাকবে, d থাকে, তখন সেই s আর d এর যে ইলেকট্রন সংখ্যাগুলো থাকবে সেইগুলো হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। যেমন দেখো স্ক্যান্ডিয়াম আমি লিখলাম, এর হচ্ছে 21 স্ক্যান্ডিয়াম, সেই ক্ষেত্রে কি হয় 1s2 2s2 2p6 3s2 3p6, 3p6 মানে 18টা চলে যায়, এখানে 10টা আর 6 18টা। তারপরে আসে হচ্ছে 3d আর 4s। আমরা জানি কি 3d তে ইলেকট্রন না যে আগে কোথায় যায়, 4s এ যায়। কেন যায়, কারণ আমরা s এ যদি 1 0 ধরি, p তে যদি 1, d তে 2 আর f এ 4টা হচ্ছে যদি আমরা 3 ধরি, সেক্ষেত্রে দেখা যায় কি 3d হচ্ছে, এটা আমরা তৃতীয় অধ্যায় তোমাদের পড়িয়েছিলাম, 3d মানে 3 এর সাথে তাহলে কত যোগ হচ্ছে, 2 যোগ হচ্ছে, মানে 5 হয়ে যাচ্ছে। আর 4s এ কত হচ্ছে, 4s এ 4 প্লাস এখানে 0 হচ্ছে। তাহলে দেখা যায় কোনটা নিম্ন শক্তির অরবিটাল, এই 4s নিম্ন শক্তির অরবিটাল। তাই 4s এ কয়টা ইলেকট্রন যাবে, এখানে 2টা, আর এখানে 21টা হতে আর কয়টা বাকি, 1টা। তাহলে এখান থেকে আমাদের কোনটায় আগে ইলেকট্রন যাবে, আমাদের ইলেকট্রন এই যদি কোনো s অরবিটালের আগে d থাকে তাহলে তাদের গুলো যোগ করে আমাদের বসাতে হবে কত থাকে। তাহলে যোগ করলে কত হবে, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন 1 প্লাস 2 অর্থাৎ কত, 3। তাহলে স্ক্যান্ডিয়ামের পর্যায় সারণীতে কোন গ্রুপে অবস্থা, তৃতীয় গ্রুপে অবস্থা। তাহলে আমরা দেখলাম কি প্রথমে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে যদি s অরবিটালে যদি যে কয়টা ইলেকট্রন, সেই s অরবিটালের ক্ষেত্রে যে কয়টা ইলেকট্রন থাকবে সেইটাই হবে, কোন মৌলের ইলেকট্রন যদি শুধু s অরবিটালে যায় সেই s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে তার গ্রুপ সংখ্যা। যদি sp তে যায় সেখানে sp এর সাথে 10 যোগ করব, যোগ করার পরেই তার হচ্ছে গ্রুপ সংখ্যা নির্ণয় হবে। আর s অরবিটালের পূর্বে যদি d অরবিটাল থাকে, সাধারণত অবস্থান্তর মৌলগুলোর ক্ষেত্রে এটা হয়, তো সেই ক্ষেত্রে কি হয়, এখানে সেই s আর d এর যে ইলেকট্রন সংখ্যাগুলো আছে সেইগুলো থেকেই হবে এর ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে গ্রুপ সংখ্যা নির্ণয়। তো সেই ক্ষেত্রে আমরা তাহলে গ্রুপ সংখ্যা এইগুলো বুঝে গেলাম। এরপরে তোমার
তোমাদের যে কাজটা করব, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে বুঝলে কিভাবে পর্যায় সারণীতে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে হয়। কিন্তু এখানে একটা সমস্যা এসে দাঁড়ায়, সেটা হচ্ছে স্যার পর্যায় গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে পারলাম, কিন্তু কথা হচ্ছে পারমাণবিক সংখ্যা তোমরা ভুলে যাও। সেক্ষেত্রে আমি 21 থেকে কিছু পারমাণবিক সংখ্যা লেখার কিছু সিস্টেম তোমাদের বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। একটা ছেলে প্রথম আর কি স্কুলে যাবে, এখন সে টাই বেঁধে খুব স্কুলে যাবে, তো কি করছে শোনো। ছেলেটা স্কুলে যাবে টাই বেঁধে ভ্যানে করে ক্রাইম করছে, যে ভ্যান আসে স্কুলে নিতে ক্রাইম করছে, আমি যাব না। মাদারের কথা মনে পড়ছে, ফাদারের কথা মনে পড়ছে, আর ছোট বোন কণিকার কথা, কণির কথা মনে পড়ছে, কিন্তু এসব দিয়ে কোনো কাজ হবে না। তাহলে স্কুল মানে স্ক্যান্ডিয়াম, বাইশে টাইটেনিয়াম, ভ্যানে করে যাবে ভ্যানাডিয়াম, ক্রাইম করবে ক্রোমিয়াম, মাদারের কথা ম্যাঙ্গানিজ, ফাদারের কথা আয়রন। মাদারের কথা হচ্ছে ম্যাঙ্গানিজ বুঝলে, ফাদার হচ্ছে 26-এ আয়রন, কণিকা ছোট বোন কণি, কোষে হচ্ছে কোবার, নিকেল 28, কাজ হচ্ছে কপার, আর জোয়াতে হচ্ছে জিঙ্ক। এইবার গেল এখানে এইগুলোর কথা একটু বলি। এক বাবা তার ছেলেকে বড় করে মানুষ করেছে, জার্মানি চলে গেছে, এখন আর টাকা পয়সা পাঠায় না। তো গেলি 21-এ গেলি জার্মানি ছেলে আর্সেনিককে, পানিতে আর্সেনিক থাকে, আর্সেনিককে ছেলে সেলেনিয়াম বড় হলো, আর ক্রিপ মানে ক্রিপ্টন ক্রিপন হলো, কেপটে হলো। গেলি জার্মানি আর্সেনিককে ছেলে বড় হলো আর ক্রিপন হলো। তাহলে 21 থেকে দ্রুত আমি আরেকবার বলছি। স্কুলে যাবে টাই বেঁধে ভ্যানে করে ক্রাইম করতে করতে, মাদার ফাদারের কথা কণিকার কথা ভাবতে ভাবতে, আর এখান থেকে কি হবে, কাজ হবে না। গেলি জার্মানি আর্সেনিককে ছেলে বড় হলো আর ক্রিপন হলো। এইবার তোমাদের বাড়ির কাজ দিব আমি। বাড়ির কাজ সালফার, এখান থেকে ছোট থেকে বোরন, ক্লোরিন, সিলিকন, মৌল 3টি, গ্রুপ ও পর্যায় নির্ণয়। 2 নম্বরে আরো কিছু দেব তোমাদের, বেরিলিয়াম, অক্সিজেন, নিয়ন, ফসফরাস, মৌল 4টি, গ্রুপ ও পর্যায় নির্ণয়। এগুলো নির্ণয় করে তোমরা খাতায় লিখবে, ওই অনুযায়ী যদি সমস্যা হয় তোমরা আমাদের ফোন নাম্বার জানো, ফোন নাম্বারে ফোন করবে। ধন্যবাদ সবাইকে, আশা করি তোমরা ক্লাসটা দেখে উপকৃত হবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকো, তোমাদের সুস্থ জীবন কামনা করি।